দিন গড়ানোর সাথে সাথে স্বপ্ন ভঙ্গ হতে শুরু করেছে আপামর জনতার। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা দেখা দিলে ত্রাণের টাকা নিয়ে ৯-৬ ব্যাখ্যা দিতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সমন্বয়করা। ৭ কলেজের সমন্বয়কদের অপমান করে দূরে ঠেলে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় সমন্বয়ক। জুলাই আগস্টের তথাকথিত অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ নিহত না হলেও ক্ষমতার রাজনীতিতে তাদের নিরঙ্কুশ আধিপত্য মেনে নেয়নি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও। এই নিয়ে নানান প্রশ্ন উঠলে বিতর্ক এড়াতে নতুন করে ছলনার আশ্রয় নেন মাহফুজ, সার্জিস, আসিফ, নাহিদ, হাসনাত, গংরা। নিজেদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে ইচ্ছে করে ভারত বিরোধিতা শুরু করে সকলের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেয়। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নুসরাত তাবাসসুমদের মতো প্রতিদ্বন্দ্বী সমন্বয়কদেরও অনেকটা পর্দার আড়ালে নিয়ে যাওয়া হয়। এই নিয়ে সমন্বয়কদের মধ্যেই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছে। কোটা আন্দোলনের সময় ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিয়ে সোচ্চার থাকলেও নিজেরাই রাজনৈতিক দল খুলতে যাচ্ছে সমন্বয়করা। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতদিন রাজনীতির বাহিরে থাকলেও সমন্বয়কগণদের নতুন রাজনৈতিক দলের সবচেয়ে বড় অংশীজন হতে যাচ্ছেন তারা। এদিকে উপদেষ্টা পরিষদে স্থান পাওয়া দুই সমন্বয়ক নাহিদ ও আসিফের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে। দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে উগ্রবাদিতার অভিযোগ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের গণমাধ্যমেও স্থান পেয়েছে। সার্জিস, হাসনাত, আব্দুল হান্নান মাসুদ এই ত্রিরত্নের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও গাড়ি বিলাসের অভিযোগ তুলছেন আন্দোলনে অংশ নেয়া ছাত্ররাই। অন্যদিকে সমন্বয়কগণদের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বদলে দিতে অপতৎপরতা, মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করা, ধর্মনিরপেক্ষতার বদলে উগ্রবাদীদের সঙ্গে হাত মেলানোকে ভালোভাবে নেয়নি আপামর জনতা।